দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রস্তুতির এই মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউল শেষে আপনি জানতে সক্ষম হবেন যে বিপর্যয় কী, বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকাটা কেন এত গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের বিপর্যয়গুলো কী কী, বিপর্যয় ব্যবস্থাপনা আইন 2005-এর রূপরেখা এবং তার বিভিন্ন শাখা, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতির রূপরেখা, বিপর্যয়ের জন্য প্রস্তুতি গুরুত্ব কতটা, রেস্কিউ এবং ইভাকুয়েশনের বিভিন্ন কৌশলগুলি, বিপর্যয়ের সময় স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলো কি কি। তো চলুন শুরু করি। প্রথমে এটা আমরা জেনে নিই যে বিপর্যয় কি। জাতিসংঘের মতে দুর্যোগ একটি প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট ঘটনা যা সমাজের স্বাভাবিক জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটায়, যার ফলে জীবন, সম্পত্তি, প্রকৃতি এবং অন্যান্য জিনিসের ব্যাপক ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি যে বিপর্যয়ের মানবিক, শারীরিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দুষ্প্রভাবকে রক্ষা করা। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিপর্যয়ের জন্য আমরা সতর্ক থাকি, বিপর্যয়কে প্রতিরোধ করি এবং এর প্রভাব সম্পর্কে জানতে পারি। বিপর্যয় ব্যবস্থাপনার উপাদান। প্রথমত, বিপর্যয় প্রস্তুতি। সম্ভাব্য বিপর্যয়ের প্রস্তুতির জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সংসাধন বরাদ্দ করতে হবে। দ্বিতীয়ত, প্রতিক্রিয়া। বিপর্যয়ের সময় জীবন বাঁচাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, পুনরুদ্ধার। বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে পুনর্গঠন করে আগের মতো করে গড়ে তোলার প্রচেষ্টা করতে হবে। চতুর্থত, ঝুঁকি প্রশমন। সম্ভাব্য ঝুঁকি বা বিপদ কমাতে বা কমানোর জন্য পদক্ষেপ এবং কৌশলগুলোকে গ্রহণ করতে হবে। বিপর্যয় সাধারণত দুই ধরনের হতে পারে, প্রাকৃতিক এবং মানব ঘটিত, যা জনগোষ্ঠীকে প্রভাবিত করে। বিপর্যয় ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল বিপর্যয়ের প্রভাবগুলোকে কম করা। তো এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বিপর্যয় কী। এবার আমরা জানব যে বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকাটা আমাদের পক্ষে কেন এত গুরুত্বপূর্ণ। যে সমস্ত সম্প্রদায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকে না, তাদের উপর বিপর্যয়ের প্রভাব বেশি পড়ে থাকে। বিপর্যয় কখনো কখনো বা হঠাৎ হবার কারণে মানুষ তাৎক্ষণিক ব্যবস্থা নেবার প্রয়োজন বোধ করে না, যার জন্যে বিপর্যয়ের আগে প্রস্তুতও থাকে না। তাই বিপর্যয়ের ক্ষয়ক্ষতির জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিদ্যমান দুর্বলতাগুলিকে আমাদের প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রদায় ভিত্তিক পরিকল্পনা। এটি বিপর্যয়ের পরে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারে। সাহায্য না আসা পর্যন্ত বিপর্যয়ের প্রভাবগুলোকে কমানো যেতে পারে। জনগোষ্ঠীর ক্ষমতাকে উন্নত করা যেতে পারে। অন্তর্ভুক্তিমূলক সমন্বয়। বিপর্যয়ের পরপরই প্রশিক্ষিত ব্যক্তিদের সাহায্য নেওয়া যেতে পারে। বেসরকারি সংগঠন, স্কুল, স্বেচ্ছাসেবক এবং অন্য সংস্থাগুলোর মধ্যে সম্পূর্ণ সমন্বয় রাখাটাও অত্যন্ত আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকা কেন এত গুরুত্বপূর্ণ তা আমরা জানলাম। এবার আমরা জানব দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মাধ্যমে বিপর্যয়ের প্রস্তুতির জন্য সঠিক পরিকল্পনা বানানো এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার। বিপর্যয় আসার আগে বিপর্যয়ের প্রভাবগুলোকে কম করা এবং তার জন্য তৈরি থাকা অত্যন্ত দরকার। ঠিক তেমনই বিপর্যয়ের পরই যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে প্রতিক্রিয়া করা, অনুসন্ধান করা এবং জীবন বাঁচানো আর ত্রাণ সামগ্রী পৌঁছানো, পুনর্বাসনের জন্য প্রচেষ্টা করা অন্যতম। দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগের ঝুঁকি এবং পরিণতি উভয়ের ব্যবস্থাপনাকে নির্দেশ করতে পারে। আরও জানতে প্রতিটি ট্যাবে ক্লিক করুন। দুর্যোগ ঝুঁকি মূল্যায়ন হলো ঝুঁকি মূল্যায়নের একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া, যা সম্প্রদায়, তাদের দুর্বলতা এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে
সংগঠনের সম্ভাবনা এবং বিভিন্ন বিপদের ফ্রিকোয়েন্সি, সুযোগ এবং সময়কাল নির্ধারণ করা যেতে পারে। প্রাকৃতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবগুলি বিবেচনা করার দরকার, কারণ এগুলি বিপদের ঝুঁকিতে যুক্ত করতে পারে। মূল্যায়নের লক্ষ্য হল দুর্যোগের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো বের করা এবং এটিকে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনার ভিত্তি বানানো। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কি তা বোঝার পর আসুন এখন দুর্যোগের ধরন সম্পর্কে আমরা জেনে নিই। বিস্তৃতভাবে দুর্যোগকে 5টি উপগোষ্ঠীতে ভাগ করা যায়। এগুলি হল জল এবং জলবায়ু সম্পর্কিত বিপর্যয়, দ্বিতীয় হল ভূতাত্ত্বিক বিপর্যয়, তৃতীয় হল রাসায়নিক, শিল্প এবং পারমাণবিক বিপর্যয়, চতুর্থ হল দুর্ঘটনাজনিত দুর্যোগ এবং পঞ্চম হল জৈবিক বিপর্যয়। বন্যা, ভূমিধস, ঝড়, তাপপ্রবাহ, দাবানল, চরম ঠান্ডা, খরা এবং জলবায়ুত রোগ, জল বা জলবায়ু পরিবর্তন বা বিপর্যয়ের কারণে সৃষ্টি কিছু দুর্যোগ। একটি ভূতাত্ত্বিক বিপর্যয় ঘটে যখন প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলি আমাদের কার্যকলাপকে প্রভাবিত করে, হয় জীবনহানি বা আঘাত বা অর্থনৈতিক ক্ষতির মাধ্যমে। ভূতাত্ত্বিক বিপর্যয়ের কিছু উদাহরণ হল ভূমিধস, পলিপ্রবাহ, ভূমিকম্প, বাঁধ ভেঙে যাওয়া, খনিতে অগ্নিসংযোগ, সুনামি ইত্যাদি। রাসায়নিক, যান্ত্রিক, বেসামরিক, বৈদ্যুতিক বা কোনো প্রক্রিয়া ব্যর্থতার কারণে যে বিপর্যয় সৃষ্টি হয় তাকে শিল্প বিপর্যয় বলা হয়। অন্যদিকে পারমাণবিক বিপর্যয়গুলি সেই দুর্ঘটনাগুলিকে উল্লেখ করা হয় যা কোনো পারমাণবিক বা পারমাণবিক চুল্লিতে ঘটতে পারে, যার ফলে পরিবেশে বড় আকারের তেজস্ক্রিয় গ্যাস নির্গত হয়। দুর্ঘটনার ফলে সৃষ্ট দুর্যোগ যেমন সরঞ্জামের ব্যর্থতা, দাবানল, তেল ছড়িয়ে পড়া, ভবন ধসে যাওয়া এবং বিমান, সড়ক ও রেল দুর্ঘটনা বা তার অনুরূপ কোনো দুর্ঘটনা। জৈবিক বিপর্যয় হলো এমন একটি প্রাকৃতিক পরিস্থিতি যখন ব্যাকটেরিয়া, ভাইরাস বা টক্সিনের মতো অণুজীবের কারণে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের মধ্যে রোগ, অক্ষমতা বা মৃত্যু অনেক বড় পরিমাণে ঘটে থাকে। উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করতে পারি 1896 সালে মুম্বাইয়ে বুবনিক প্লেগ, 2019 সালে ঘটে যাওয়া কোভিড-19 মহামারী ইত্যাদি। দুর্যোগের ধরন সম্পর্কে জানার পর আসুন এখন ভারতের ভালনারেবিলিটি প্রোফাইলের দিকে একবার আমরা নজর দিই। স্থলভাগের 58.6% মাঝারি থেকে উচ্চ তীব্রতার ভূমিকম্প প্রবণ, 68% চাষযোগ্য এলাকা খরার ঝুঁকিতে রয়েছে, 40 মিলিয়ন হেক্টরেরও বেশি 12% জমি বন্যা এবং নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে, 7,516 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখার মধ্যে প্রায় 5,700 কিলোমিটার ঘূর্ণিঝড় এবং সুনামির ঝুঁকিপূর্ণ। তো আসুন ভারতে ঘটে যাওয়া কিছু বড় বিপর্যয়ের ইতিহাস সম্পর্কে আমরা চর্চা করি। ভারতে অনেক বড় বিপর্যয় ঘটেছে, যার মধ্যে রয়েছে 1984 সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস ট্র্যাজেডি, 1993 সালে ঘটে যাওয়া লাতুর ভূমিকম্প, 1998 সালে পিথোরাগড়ে ঘটে যাওয়া ভূমিধস, 1999 সালে ঘটে যাওয়া ওড়িশায় সুপার সাইক্লোন, 2001 সালে ভুজ জেলায় ভূমিকম্প এবং 2004 সালে সুনামি। এই দুর্যোগের সময় আমাদের দৃষ্টিভঙ্গি ছিল শুধুমাত্র ত্রাণ কেন্দ্রিক, অসংগঠিত প্রতিক্রিয়া ছিল, দুর্যোগ ব্যবস্থাপনার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না, ডিএম সেটআপ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ছিল,
ন্যাশনাল সেন্টার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট কৃষি মন্ত্রকের অধীনে গঠিত হয়েছিল, যা পরে এনআইডিএমে রূপান্তরিত হয়েছিল। এইসব বড় বিপর্যয় এবং বিশেষ করে 2004 সালে সুনামির পর ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা স্থাপন করে। চলুন এবার দুর্যোগ ব্যবস্থাপনা আইন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 23শে ডিসেম্বর 2005-এ প্রণীত হয়েছিল। এই আইনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, জাতীয়, রাজ্য এবং জেলা পর্যায়ে দুর্যোগ সারা তহবিল এবং দুর্যোগ প্রশমন তহবিল এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। আইনটি বাধা, মিথ্যা দাবি, অপব্যবহার ইত্যাদির জন্য দণ্ড আরোপ করে। ক্ষতিপূরণ ও ত্রাণ প্রদানের ক্ষেত্রে লিঙ্গ, বর্ণ, সম্প্রদায়, বংশ বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি প্রধানমন্ত্রীর পদাধিকার বলে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ভাইস চেয়ারপারসন সহ সর্বোচ্চ 9 জন সদস্য রয়েছে। কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারে। যে কোনো দুর্যোগের সময় কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য সচিবদের একটি জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। তার জন্য নিম্নলিখিত অধিকারীরা সামিল হবেন: 14 জন সচিব বা বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভাগের প্রধান, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ কমিটির প্রধান এই কমিটির পদাধিকারী সদস্য হবেন। কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নীতি, পরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করবে। জাতীয় কার্যনির্বাহী কমিটি রাজ্য সরকারের সাথে পরামর্শ করে একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করবে। জাতীয় পরিকল্পনার মধ্যে রয়েছে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ব্যবস্থা, প্রশমন ব্যবস্থার একীকরণ এবং প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি। এনডিএমএ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া ত্রাণের ন্যূনতম মানগুলির জন্য নির্দেশিকা সুপারিশ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন রাজ্য পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কর্তৃত্বপূর্ণ সংস্থা প্রতিষ্ঠা করেছে, যা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এসডিএমএ নামে পরিচিত। এসডিএম-এর সদস্যর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী, হবেন এসডিএম-এর অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী কর্তৃক মনোনীত একজন ব্যক্তি হবেন এসডিএম-এর উপাধ্যক্ষ। উপাধ্যক্ষ যখন প্রয়োজন মনে করবেন একটি বিশেষজ্ঞ কমিটির চয়ন করতে পারেন। ডিএম আইনের 25 ধারা অনুযায়ী একটি রাজ্যের প্রতিটি জেলার জন্য ডিডিএমএ গঠন করা যাবে। জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা কালেক্টর ও ডেপুটি কমিশনার চেয়ারম্যান হিসাবে কর্তৃপক্ষের প্রধান হবেন। স্থানীয় কর্তৃপক্ষের একজন নির্বাচিত প্রতিনিধি কো চেয়ারপারসন হিসাবে মনোনীত হবেন। স্বায়ত্তশাসিত জেলার জেলা পরিষদের প্রধান নির্বাহী সদস্যকে কো চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়। এই কর্তৃপক্ষের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে জেলা কর্তৃপক্ষের সিইও, পুলিশ সুপার, জেলার প্রধান চিকিৎসা আধিকারিক এবং রাজ্য সরকার কর্তৃক মনোনীত অন্যান্য 2 জেলা স্তরের আধিকারিক। জেলা কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের জন্য দায়ী এবং নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। জেলা কর্তৃপক্ষেরও নিরাপত্তা মান কার্যকর করার জন্য এবং জেলা পর্যায়ে বিপর্যয় মোকাবিলায় ত্রাণ ব্যবস্থার উন্নতি করার জন্য জেলার যে কোনো এলাকায় নির্মাণ পরীক্ষা করার ক্ষমতা রয়েছে। একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মন্ত্রী পরিষদের সচিবের নেতৃত্বে জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটির ম্যানেজমেন্ট গ্রুপকে নীতি নির্দেশনা এবং নির্দেশিকা দেয়, যেখানে জাতীয় বা আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজন হয়। জাতীয় কার্যনির্বাহী কমিটি স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে রয়েছে, যা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য বিভিন্ন জরুরি প্রতিক্রিয়া সমন্বয় করতে আন্তঃ মন্ত্রণালয় বা
বিভাগের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গুরুতর প্রকৃতির দুর্যোগের পরিপ্রেক্ষিতে ত্রাণ ব্যবস্থার কার্যকর সমন্বয়ের জন্য একটি মন্ত্রিসভা কমিটি বা টাস্ক ফোর্স বা মন্ত্রীদের গ্রুপ GOM গঠন করতে পারে। মুখ্য সচিবের সভাপতিত্বে একটি রাজ্য স্তরের সংকট ব্যবস্থাপনা কমিটির জরুরি ব্যবস্থাপনার জন্য দায়ী। কমিটিতে রাজ্যের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা এবং রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত। রাজ্যের ত্রাণ কমিশনার বা সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ত্রাণ কার্যক্রমের জন্য কার্যক্রম সমন্বয় করার জন্য একজন নোডাল অফিসার হবেন। আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য স্থানীয় সংস্থান এবং ক্ষমতাগুলিকে কার্যকরভাবে ব্যবহার করতে এবং তাদের দুর্বলতা হ্রাস করার ব্যবস্থা গ্রহণে সহায়তা করার উপায়গুলি আমাদেরকে দ্রুত সন্ধান করতে হবে। এটি বিপর্যয় এবং অন্যান্য জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার দায়িত্ব সামগ্রিকভাবে সম্প্রদায়ের উপর অর্পণ করে। এটি নিশ্চিত করে যে সংস্থা, পরিবার এবং ব্যক্তিরা দুর্যোগের মুখে তাদের সম্প্রদায়কে আরও স্থিতিস্থাপক করতে একসাথে কাজ করতে পারে। সম্প্রদায় ভিত্তিক প্রস্তুতি এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা জীবন বাঁচাতে, সম্পত্তি রক্ষা করতে এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে সাহায্য করে। স্থানীয় সম্প্রদায় সর্বদা যে কোনো দুর্যোগে প্রথম প্রতিক্রিয়াশীল হবে। আপনার সম্প্রদায়কে প্রভাবিত করতে পারে এমন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট বিপদগুলো জানুন এবং কিভাবে এই বিপদগুলির জন্য সর্বোত্তম প্রস্তুতি বা প্রশমিত করা যায় সে সম্পর্কে পরামর্শ নিন। সম্ভাব্য বিপদ বা জরুরি পরিস্থিতি সম্পর্কে আপনার পরিবারের সঙ্গে কথা বলুন। তাদের কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে ব্যাপারে আপনি তাদেরকে বিচার জানাতে বলুন। বিচ্ছিন্ন হলে কিভাবে আপনার পরিবার একে অপরের সাথে যোগাযোগ রাখবে তার একটা পরিকল্পনা বানান। দুটি মিলনের স্থান চিহ্নিত করুন। একটি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আপনার বাড়ির কাছাকাছি থাকা উচিত এবং অন্যটি বাড়ি থেকে দূরে প্রতিবেশীর বা পরিবারের সদস্যের জায়গায় আপনার যদি বাড়ি ফিরতে না পারেন। আপনার এলাকার বাইরে বসবাসকারী বন্ধু বা আত্মীয় বেছে নিন যাতে পরিবারের সদস্যরা ফোন করে বলতে পারে যে তারা ঠিক আছে। আপনার বাড়ির একটি ফ্লোর প্ল্যান আঁকুন এবং প্রতিটি ঘর থেকে এসকেপ রুট চিহ্নিত করুন। জরুরি টেলিফোন নম্বরগুলি অবশ্যই একটি পূর্ব নির্ধারিত স্থানে রাখতে হবে এবং শিশুদের শেখান কিভাবে এবং কখন সেগুলি ব্যবহার করতে হবে। নিশ্চিত করুন যে বাড়ির সবাই জানে কিভাবে মেন সুইচে গ্যাস, জল এবং বিদ্যুৎ বন্ধ করতে হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার স্থানীয় ইউটিলিটি কোম্পানির সাথে পরামর্শ করুন। এছাড়াও আপনার পরিকল্পনায় বিশেষ প্রয়োজন সহ প্রতিবেশী, বয়স্ক এবং অক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন। পরিবারকে একসাথে রাখুন। যখন আপনি আবাসন খুঁজছেন এবং সাহায্য আপনি আপনার সন্তানদের, আত্মীয় বা বন্ধুদের সাথে রেখে যেতে চাইতে পারেন, তবে পছন্দভাবে যতটা সম্ভব আপনি আপনার পরিবারকে একসাথে রাখুন এবং পরিবারকে তাদের পায়ে ফিরিয়ে আনতে আপনি যা করেছেন তার একটি অংশ শিশুদের করুন। শিশুরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারা উদ্বিগ্ন হবে যে তাদের পিতামাতা বা অভিভাবকরা ফিরে আসবেন কিনা। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমাদের এমনভাবে হাঁটা উচিত যা আমাদের ট্রাফিক এবং শিশুর মধ্যে রাখে। যতটা সম্ভব আমাদের কখনোই আমাদের শিশুকে চলন্ত ট্রাফিকের বিপদের সম্মুখীন করা উচিত নয় এবং শিশুদেরকে কখনোই যানবাহনের সামনে আসা উচিত নয়। বাচ্চাদের কথা বলতে উৎসাহিত করুন। বাচ্চাদের দুর্যোগ সম্পর্কে কথা বলতে দিন এবং যত খুশি প্রশ্ন করতে দিন। বাচ্চাদের
তারা কি অনুভব করছে তা বর্ণনা করতে উৎসাহিত করুন। তারা কি বলে শুনুন। সম্ভব হলে পুরো পরিবারকে আলোচনায় অন্তর্ভুক্ত করুন। এটি শিশুদের মধ্যে বিপর্যয়ের সৃষ্টি হতে পারে এমন অনেক চাপ থেকে মুক্তি দেবে। যদি খালি করার নির্দেশ দেওয়া হয় তাহলে আপনাকে অবিলম্বে তা খালি করতে হবে। যেসব জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয় সেগুলো নোট করুন। একটি ব্যাটারি চালিত রেডিও শুনুন এবং প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করুন। যদি বিপদ একটি রাসায়নিক নিঃসরণ হয় এবং আপনাকে সরানোর নির্দেশ দেওয়া হয় তাহলে অবিলম্বে আপনার পরিবারের সাথে তা করুন। জল, খাদ্য, পোশাক, জরুরি সরবরাহ এবং গুরুত্বপূর্ণ নথিগুলি প্রস্থানের কাছাকাছি একটি জায়গায় রাখুন। আপনার বাড়ি সুরক্ষিত করুন। সমস্ত দরজা এবং জানলা বন্ধ ও লক করুন। যন্ত্রপাতি আনপ্লাগ করুন। প্রধান জলের ভাল্ব এবং বিদ্যুৎ বন্ধ করুন। আপনি কোথায় যাচ্ছেন তা অন্যদের জানতে দিন। তীব্র আবহাওয়ায় আটকে পড়া এড়াতে যথেষ্ট তাড়াতাড়ি জায়গা পরিত্যাগ করুন। প্রস্তাবিত এসকেপ রুট অনুসরণ করুন। শর্টকাট নেবেন না, তারা ব্লক হতে পারে। ভেসে যাওয়া রাস্তার জন্য সতর্ক থাকুন। প্লাবিত এলাকায় গাড়ি চালাবেন না। পড়ে থাকা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। আপনার সাথে আপনার দুর্যোগ সরবরাহ কিট নিন। আপনার ড্রাইভিং লাইসেন্স, বিশেষ চিকিৎসা তথ্য, বীমা পলিসি, সম্পত্তির নথি এবং শংসাপত্র ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনার সঙ্গে রাখুন। যদিও স্বেচ্ছাসেবকরা সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত থাকে, তো আমাদের উচিত উদ্ধার অভিযানের সময় তারা নিজে নিরাপদ কিনা তা নিশ্চিত করা। তাই দুর্যোগ প্রস্তুতি কিট বহন করার পরামর্শ দেওয়া হয়। এবার আমরা জেনে নিই এই দুর্যোগ প্রস্তুতি কিটের মধ্যে কি কি জিনিস থাকা অনিবার্য। দুর্যোগ প্রস্তুতি কিটে একটি ব্যক্তিগত ফ্লোটেশন ডিভাইস যা পলিইউরেথেন ফোমের তৈরি, একটি লাইফ জ্যাকেট, একটি টর্চ বা জরুরি আলো বা সৌর সক্ষম, ক্যানভাস বা চামড়ার নিরাপত্তা গ্লাভস, পকেট ছুরি, প্রাথমিক চিকিৎসা কিট, ম্যাচ বক্স, হুইসেল, জলের বোতল, প্রথম স্বেচ্ছাসেবকের ব্যাজ, রাকস্যাক এবং মশারি, জল প্রতিরোধী পোশাক বা রেনকোট, গামবুট, সেফটি গগলস, ওয়াটার রাফটিংয়ের জন্য একটি নিরাপত্তা হেলমেট। তো আসুন দুটি ক্ষেত্রের দিকে আমরা একটু নজর দিই এবং এর স্ট্যান্ডার্ড রেস্কিউ কৌশলগুলিকে শনাক্ত করার চেষ্টা করি। প্রথম পরিস্থিতিটা দেখুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিকটা আপনি বেছে নিন। গ্যাস লিক অবস্থায় অবিলম্বে সমস্ত আগুন আপনি নিভিয়ে দিন। সঠিকভাবে বাতাস বের করার জন্য সমস্ত জানলা এবং দরজা খুলে দিন। সমস্ত গ্যাস ভালভ বন্ধ করুন। খোলা আগুন ব্যবহার করবেন না। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না এবং বৈদ্যুতিক দরজার বেল ব্যবহার করবেন না এবং ফোন কল ব্যবহার করবেন না। দ্বিতীয় পরিস্থিতির দিকে একবার নজর নেওয়া যাক এবং প্রদত্ত বিকল্পগুলি আপনি বেছে নিন। প্রথমত, হ্যাজক্যাম পরিবহনকারী প্রতিটি যানবাহন সর্বদা সঠিকভাবে লেবেল করা অত্যন্ত আবশ্যক। পরিবহনের সময় যদি হ্যাজক্যাম ফুটো হয় তাহলে বায়ু প্রবাহের উল্টো দিকে সর্বদা সরে যান। নিকটতম আশ্রয়ে গিয়ে লুকিয়ে পড়ুন এবং সমস্ত দরজা ও জানলা বন্ধ করুন। এয়ার কন্ডিশনার বন্ধ করুন এবং ভেজা কাপড় দিয়ে মুখ চোখ ঢেকে নিন। এরপরে আসুন দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রস্তুতিতে স্বেচ্ছাসেবকের যে ভূমিকা, সেই ভূমিকাগুলোকে আমরা একবার দেখে নিই। স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় বিভিন্নভাবে সাহায্য করে। স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। স্বেচ্ছাসেবীরা প্রাণীদের উদ্ধারে সাহায্য করে।
স্বেচ্ছাসেবকরা ত্রাণ শিবিরের পরিচালনা এবং ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। স্বেচ্ছাসেবকরা সরকারের উপদেষ্টার বার্তা বাহক হিসেবে কাজ করতে পারে এবং সতর্ক বার্তা প্রচার করতে পারে। স্বেচ্ছাসেবকদের রাষ্ট্র সব ধরনের সাধারণ পরিষেবায় ব্যবহার করতে পারে। এর সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন এই মডিউলে আলোচনা করা মূল বিষয়গুলিকে সংক্ষিপ্ত করা যাক। দুর্যোগ হল স্থানীয় সম্পদের বাইরে উল্লেখযোগ্য প্রভাব সহ একটি ব্যাপক বিঘ্ন। দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগের জন্য প্রস্তুতি নেওয়া, প্রতিক্রিয়া জানানো এবং সেখান থেকে শিক্ষা নেওয়া জড়িয়ে আছে। দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানগুলির মধ্যে রয়েছে প্রস্তুতি, প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার। দুর্যোগ প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট হতে পারে এবং ঝুঁকিপূর্ণ জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্য দুর্যোগের প্রভাবকে কমানো। বিপর্যয়ের প্রকারের মধ্যে রয়েছে জল এবং জলবায়ু সম্পর্কিত, ভূতাত্ত্বিক, রাসায়নিক, শিল্প, পারমাণবিক, দুর্ঘটনাজনিত এবং জৈবিক বিপর্যয়। ভারতের দুর্বলতা প্রোফাইলের মধ্যে রয়েছে ভূমিকম্প, খরা, বন্যা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 এনডিএমএ, এসডিএমএ, ডিডিএমএ, এনআইডিএম, এনডিআরএফ এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও প্রশমনের জন্য তহবিল প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন বিপর্যয়ের জন্য ভারতের দুর্বলতার কারণে দুর্যোগ প্রস্তুতি অত্যন্ত আবশ্যক। দুর্যোগ ব্যবস্থাপনা আইন যথাযথ দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণে বৈষম্যহীনতা নিশ্চিত করে। সম্প্রদায় ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় সম্পদ এবং ক্ষমতা জড়িত। এটি সম্প্রদায়ের সহযোগিতার মাধ্যমে স্থিতিস্থাপকতা প্রচার করে। প্রস্তুতির মধ্যে রয়েছে সরবরাহ সংগ্রহ করা, প্রতিরক্ষামূলক পোশাক পরা, বাড়ি সুরক্ষিত করা এবং আপনার অবস্থান সম্পর্কে অন্যান্যদের জানানো। এখন বিষয় সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষায় পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি চয়ন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রস্তুতির এই মডিউলটি সম্পূর্ণ করেছেন।